পুরনো স্মৃতিকে আরেকবার পুনরায় জাগরণ করবার একটা সময় পেলাম। মানে মনে পড়ছে পুরনো দিনের কথা। এটা 2026 সালের জুলাই মাস চলছে। আমার খুব পরিষ্কারভাবে এবং আমার বিশ্বাস যে আমাদের যারা দর্শক, যারা অনুষ্ঠান দেখছেন, তারা নতুন করে হঠাৎ করে সিএন দেখছেন এরকম আছেন সংখ্যায় কম। কিন্তু আমাদের 2015 সালে সিএন ইন্ট্রোডাকশন হওয়ার পরে এরকম বহু মানুষ রয়েছেন যারা তখন থেকে সিএন টানা দেখে আসেন। এবং আমার খুব ভালো লাগে এটা বলতে, প্রোগ্রাম করতে, যে যারা আমাদের অতিথি হিসাবে, গেস্ট হিসাবে অনুষ্ঠানে আসেন, সেই সময় ছিল সিএন লাইভ, আমরা বেলাগাম দুর্নীতির অনুষ্ঠান করতাম, আর আজ এটা হয়েছে হাল্লাবোল। যাই হোক, এটা একটা প্যানেল অনুষ্ঠান সিএনের। তো আপনারা সেই দিন থেকে যারা দেখছেন, পুরনো দিন থেকে, তারা জানেন যে 2020 সালের 20 মে, 2020 সাল তার 20th মে সাইক্লোন আমফান আসে এবং এই আমফানের ফলে আমাদের উপকূলবর্তী জেলা, শহর কলকাতা, কলকাতার পার্শ্ববর্তী জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্যাপকভাবে প্রচুর সম্পত্তির ক্ষতি হয়। এবং তারপর প্রধানমন্ত্রী আসেন এবং তিনি ত্রাণ ঘোষণা করেন রাজ্যকে। এবার এই যে ত্রাণ, আমফানের ত্রাণ, সেটা বিতরণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে আজকে ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে এসছে। বিরাট খবর এটা, ক্যাগ রিপোর্ট সামনে এসছে। কিন্তু আপনাদের মনে থাকবে যে 2020 সালে যখন আমরা বেলাগাম দুর্নীতি এপিসোডগুলোতে পর আমফানের ত্রাণ বিতরণের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে অনুষ্ঠান করছি, একের পর এক আমফানের ত্রাণ মানুষ পাননি, কেউ ত্রিপল পাননি, কেউ বাড়ি পাননি। এবং আপনাদের মনে থাকবে যে সিটিভিএন, আমাদের যে মাদার কনসার্ন, তার একটি অনুষ্ঠান আজ সারাদিন বলে রাত 10টা থেকে হতো। সেই অনুষ্ঠানে আমি টানা আপনাদের আমফান নিয়ে কথা বলেছি এবং তাতে প্রত্যেক দিন 10 জন 15 জন করে আমরা যা ফোন নিই, তাতে মানুষ বলেছেন যে আমরা কিন্তু ত্রাণের টাকা পাইনি, আমাদের বাড়ি ভেঙে গেছে, ছাদের উপরে সে গাছ পড়েছে, ছাদ ফাটল ধরে গেছে, বাড়িতে জল পড়ছে ঘরের মধ্যে, অথবা কাঁচা বাড়ি সেটা পুরো মানে বিপর্যস্ত হয়ে গেছে, ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, আমাদের পুকুরের মাছ নষ্ট হয়ে গেছে, জমির ফসল নষ্ট হয়ে গেছে, আমাদের বাড়িঘর আবাসস্থল নষ্ট হয়ে গেছে, জামা কাপড়, স্কুলের বই খাতা জলে ভিজে, জলে ডুবে সব শেষ। কিন্তু আমরা ত্রাণ পাইনি। কিন্তু এদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বড় অ্যামাউন্টের ত্রাণ দিয়েছিলেন এবং রাজ্য সরকার ক্রমাগত দাবি করে আসছিলেন যে ত্রাণ বিতরণের কাজ সঠিকভাবে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনটাও দাবি করেছিলেন যে সারা রাত জেগে অবজারভেশন আমরা করেছি এবং ত্রাণের কাজ প্রপারলি ডিস্ট্রিবিউশন হচ্ছে। আপনাদের মনে থাকবে যে সেই সময় সিএন চ্যানেল যেহেতু ত্রাণ নিয়ে প্রোগ্রাম করছিল, ত্রাণে দুর্নীতি নিয়ে অনুষ্ঠান করছিল, যে সাধারণ মানুষ ত্রাণ পাননি, আমাদের চ্যানেল 2 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্ল্যাক গিয়েছিল চ্যানেল। আপনাদের মনে থাকবে সিএন চ্যানেলকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়, 2 দিনের জন্য আমরা বন্ধ ছিলাম। আজকের যারা গেস্ট, আজকে যারা দর্শক, তারা কম বেশি আমাদের সেই দিনের সাক্ষী। আমরা অনেকে ভেবেছিলাম যে আর হয়তো সিএন চালু করা যাবে না। পরবর্তীকালে বিভিন্ন মধ্যস্থতায় চ্যানেল চালু হয়। এরপরে ক্রমাগত চলতে থাকে তার কাটার গল্প। আমি আজও মানুষকে বলি যে আপনারা ফেসবুকে ফলো করে দেখুন, ইউটিউবে প্রোগ্রাম দেখুন। কেন বলি জানেন? তার কারণ যে কোনো সময়, গত যখন সরকার ছিল, রাজরোষে আমাদের পড়তে হতো। সার্বিকভাবে চ্যানেল ব্ল্যাকআউট 2020 সালে 2 দিন হওয়ার পর আর হয়নি ঠিকই, কিন্তু বিভিন্ন জায়গায় তার কেটে দেওয়ার অভিযোগ ছিল। কেবল যারা চালান তাদেরকে ম্যানিপুলেট করে চ্যানেল বন্ধ করে দেওয়ার অভিযোগ ছিল। কারণ আপনারা জানেন যে সম্পূর্ণভাবে দুর্নীতি নিয়ে আমরা টানা প্রায় 2000 এপিসোড বেলাগাম দুর্নীতির করেছি। আমি যে এটা বাড়তি বলছি তা নয়। আজকে আমাদের 2 জন গেস্ট এখন এই মুহূর্তে স্টুডিওতে হচ্ছে, 2জনই সেই সময়কার অনুষ্ঠানের সাক্ষী। তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ এখানে রয়েছে, উনি জানেন, প্রদীপ্ত দা, আমাদের প্রথম দিন থেকে আমাদের প্যানেলে উনি আসেন। বেলাগাম দুর্নীতি তখন আমরা করতাম। তো কাজেই আমরা যে সেদিন ঠিক বলেছিলাম, ত্রাণ যে সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি, এই কালো বিশ্ব বাংলা লোগো দেওয়া ত্রিপল স্বরূপ আর অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্গে ঢুকেছিল, সেটা তখন আমাদের ক্যামেরা পৌঁছতে পারেনি সেখানে। পরে ত্রিপল উদ্ধার হয়েছে। আমরা কিছু ক্ষেত্রে দেখিয়েছিলাম শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ তৃণমূলের লিডার, তার এলাকায় এই কালো ত্রিপল দিয়ে তিনি তার ব্যক্তিগত কাজ করতেন। আমরা মুর্শিদাবাদের ছবি দেখিয়েছি, আমরা
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আমার আজ এখনও মনে আছে, সেখানকার কিছু নেতা, তার বাড়িতে কালো ত্রিপল দিয়ে বাড়ির কাজ হচ্ছে, বাড়ির ছাওয়া হচ্ছে। আর এই দুর্ভোগে পড়া মানুষ, যাদের আমফানে সমস্ত প্রায় তছনছ হয়ে গিয়েছিল, তারা এই ত্রিপলটুকু পাননি। আমি লিটারেলি উল্লেখ করছি, ত্রিপলটুকু পাননি, এরকম অভিযোগ। ত্রিপলটুকু পাননি, মাথার ছাদের ত্রিপল। আমি ত্রাণের খাবার, কাপড় চোপড় এসব ছেড়ে দিচ্ছি, বই খাতা পত্তর ছেড়ে দিচ্ছি। ব্যাপক একটা দুর্নীতি, এবং সেই ব্যাপক দুর্নীতিতে কয়েকশো কোটি টাকা, প্রায় আমার কাছে এখন যা আমি অনুমান ভিত্তিতে বলছি, আমার কাছে কিছুক্ষণ আগে রিপোর্ট এসছে, তার একটা সংক্ষিপ্ত সার আমরা বার করেছি, এবং তাতে প্রায় দেখা যাচ্ছে 900 কোটি টাকার ওপরে, 950.51 কোটি টাকার উপরে পুরোপুরি নয়ছয় হয়ে গিয়েছে ওই আমফানের সময়। কি আসছে ক্যাগ রিপোর্টে, কিছু ব্রিফ আপনাকে দিই ছোট্ট ছোট্ট করে, শুনে নিন, তারপর আমি আসবো। 13 রকমের দুর্নীতি ক্যাগ রিপোর্টে সামনে এসছে। সেখানে কি দেখা যাচ্ছে, পুরুলিয়ায় সব থেকে কম ক্ষতি হলো। ঝড় বাদলে পুরুলিয়ায় কম ক্ষতি হয়, কারণ পুরুলিয়া একেবারে পশ্চিম প্রান্তের একটি জেলা, উপকূলবর্তী জেলা নয়। এই পুরুলিয়াতে মার্জনা করবেন, পুরুলিয়াতে সব থেকে বেশি ত্রাণ বিতরণ করা হলো। ভাবতে পারছেন, পুরুলিয়া যেখানে ক্ষতি হলো কম, সেখানে তদানীন্তন তৃণমূল সরকার 100% বাড়িকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দেখালো। আজকে রিপোর্টে উল্লেখ, এটা আমার কথা নয়, আজকে রিপোর্টে উল্লেখ করা হলো পুরুলিয়ায় প্রায় 100% বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দেখানো হলো, এবং তাতে কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া হলো। এখন ত্রিপুরার মানুষ জানেন যে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, সেই সময় জানেন কারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা বলতে পারবেন। আর উপকূলবর্তী জেলা যেগুলো, অর্থাৎ মেদিনীপুরের কিছু অংশ, উত্তর 24 পরগনার একটা অংশ, যেগুলো প্রান্তিক উপকূলবর্তী জেলা, সেখানে মানুষ ত্রাণ পেলেন না অনেকে। সন্দেশখালী, সুন্দরবন, এইসব অংশে ব্যাপকভাবে ত্রাণের অভাব। আসুন আজকে আপনাদের 2020 সালের আমফান পরবর্তী আমাদের কভারেজের কিছু বাইট মানে সাধারণ মানুষের বক্তব্য, যে ত্রাণ কি তারা পেয়েছিলেন সেই সময়। একবার ফিরে চলে যায় আজ থেকে 5.5-6 বছর আগের সেই ছবি আপনাদের একবার তুলে ধরি। সেই সময় আমাদের চ্যানেলের বুমে, আমাদের রিপোর্টারের সামনে প্রান্তিক উপকূলবর্তী এলাকার মানুষদের প্রচুর বাইটস ছিল, কিন্তু তার কিছু অংশ আমরা তুলব, কারণ সব অংশটা দেখানো সম্ভব নয় এই সীমিত সময়। আসুন দেখাই। কিছুই তো পাচ্ছি না, কম পাচ্ছি। শুকনো খাবার দিয়ে যাচ্ছে চিড়ে, একটু মুড়ো আর আদা, মানে বরুণাটের দিকে আমাদের মাল সবাই চলে যাচ্ছে। ওদিকে তো কিছু হয়নি, খুব ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু এখানেও এত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু তেমন কিছু মাল পাওয়া যায় না। সরকারি সাহায্য তো এখনো অবধি সেরকম কিছুই নেই, শুধুমাত্র চিড়ে গুড় দিচ্ছে, আর সেরকম কোনো সাহায্য এখনো অবধি আসেনি। আমি পাইনি টাকা পেয়েছেন? আমি কিচ্ছু পাইনি। আমার স্বামী মরে গেছে 5-6 বছর। আমি সে ভাতা পাওয়ার জন্য আমি কত কিছু করেছি, 5-6 বার টাকা জমা আমি করেছি। আমফানের কথা বলছি। ওইটা দেয় নাই, আমপানেরও কিচ্ছু দেয় না। টাকা আসছিল বলে তা তো আমার দেয়নি, কয়েকে আসে নাই, এই কয়ে ছাড়ান। আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন? পঞ্চায়েতে গেছিলেন? পঞ্চায়েতে গেছিলাম। কতবার গেছেন? তা 2-3 বার। কি বলেছিল সে সময়? বলছে যে আসে নাই, আমফানের টাকা আসে নাই, তুমি পাবা না। আমার একজন বলছিল যে এখন শাড়ি দিলেই হবে বৌদি। আমি বলছি না, আমি শাড়ি দিয়ে কী করবো, শাড়ি দিয়ে আমার কী হবে, আমার গোয়ারখান ভেঙে গেছে, আমি তো অনেক সারতে পারি না, কী করবো। এরকম প্রচুর বক্তব্য ছিল, এবং দেখবেন একটা কমন বক্তব্য আমরা তখন পাচ্ছিলাম সাধারণ মানুষের থেকে। তারা উল্লেখ করে দেখিয়ে দিচ্ছেন, মানে একদম উল্লেখ করছেন আমাদের ক্যামেরার সামনে, যে যাদের ক্ষতি হয়নি তারা ক্ষতিপূরণ পেয়েছে, আর যার অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে সে লোকটা কোনো ক্ষতিপূরণ পায়নি। এরকম আমার আজও মনে আছে। আমি সেই সময়ও প্যানেলে অংশগ্রহণ করি, মানে কন্টিনিউ প্রোগ্রাম করছি। আমার আজও মনে আছে বহু মানুষের এটা অভিযোগ ছিল, এমনকি ফোন কলে মানুষ আমাদের বলতেন যে যাদের ক্ষতি হয়নি তারা ক্ষতিপূরণের টাকা পেয়েছে, তারা কম্পেনসেশন পেয়েছে গভর্নমেন্টের এন্ড থেকে, কিন্তু আমরা কিছু পাইনি। জানেন কি হয়েছে? আপনার অবাক হয়ে যাবেন শুনলে, যে সরকার ঠিক করেছিল যে সম্পূর্ণ ক্ষতিতে 20,000 টাকা করে দেওয়া হবে। আজকে ক্যাগ রিপোর্ট বলছে 48 ঘন্টার উপরে চ্যানেল প্রায় বন্ধ থাকে, এবং দেখতে পাচ্ছেন আপনারা সেই সময়কার ছবি। আমার সহকর্মী মণিময়ের গলা আপনারা শুনতে পাচ্ছেন। আরও আরেকবার শোনাই। মণিময় এটা বলার চেষ্টা করছে 2020 সালের মে মাসের ওই যখন চ্যানেল বন্ধ করে দেয়, যে আমরা যে কোনো মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবো। তার মানে বুঝুন
সেই সময় দাঁড়িয়ে যখন চ্যানেল চলছে না, আমার সহকর্মী মণিময় সে কোন ক্রমে বলছে যে আমি আজকে চেষ্টা করবো একবার নিউজ রুম থেকে যদি মণিময়কে পাওয়া যায় একটু পরে, একবার চেষ্টা করব, হ্যাঁ, যে সেই দিনের অভিজ্ঞতা, কারণ যেহেতু আমি ওর অডিও পাচ্ছি, পড়লাম, হ্যাঁ, একবার দেখি অডিওটা শুনি একবার। আমরা পড়লাম, সেটা অবশ্যই আপনাদের কাছে আমরা পৌঁছাবো এবং বারংবার পৌঁছাবো, বিভিন্ন মাধ্যমে আমরা পৌঁছবো, সেই কাজ আমরা করে যাব। পরিস্থিতির মধ্যে আমরা পড়লাম, সেটা অবশ্যই আপনাদের কাছে আমরা পৌঁছাবো এবং বারংবার। আজকে আমরা প্রমাণ করলাম বা আমরা প্রমাণিত হলাম, নিজেদেরকে নিজেরাই আমরা প্রুফ করলাম এই ক্যাগ রিপোর্টের পরে, যে সেই সময় ব্যাপক হারে দুর্নীতি হয়েছিল। তৃণমূল পরিচালিত সরকার ব্যাপক হারে দুর্নীতি করে মানুষের কাছে ত্রাণ, তাদের আর্থিক সাহায্য তাদের কাছে পৌঁছতে দেয়নি। এবং সেই সময় অতৃণমূলের সমস্ত শক্তি, সেটা বামেরা বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তারা এখানে এসে আমাদের তখন প্যানেল, আজও প্রদীপ্তদার মনে আছে, আমাদের টপ ফ্লোরে হতো, বারবার করে চিৎকার করে বলেছেন যে ত্রাণ কিন্তু মানুষ পাচ্ছেন না। সেটা আজকে প্রমাণিত হলো ক্যাগ রিপোর্ট বেরোনোর পর। আমার নিজের ভালো লাগছে আজ থেকে 6 বছর আগের জাস্টিফিকেশন যেন আজকে হলো, 6 বছর আগের বিচার যেন আজকে আমরা পেলাম, ঠিক এরকমটা মনে হচ্ছে। আসুন আমি পরিচয় করে দিই যারা আজকে আমার সঙ্গে রয়েছেন। আজকে আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। সেই সময়ের একাধিক প্যানেলে প্রদীপ্তদা ছিলেন, আমি উল্লেখ করে দিচ্ছি আপনাদের, একাধিক প্যানেলে প্রদীপ্তদা ছিলেন। এখন তো প্রদীপ্তদা মাঝে মধ্যে আসেন, তখন আমাদের রেগুলার গেস্ট ছিলেন। আমি স্বাগত জানাবো পলাশকে, পলাশ অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, পলাশকে স্বাগত জানাই। ঠিক সেই সময় প্যানেলে উপস্থিত থাকতেন বাম মুখপাত্র শুভজিৎ তখন রেগুলার ছিলেন, আমি আবারও বলছি এখন খানিকটি রেগুলার, হয়তো দলীয় চাপ পড়েছে শুভজিতের ঘাড়ে। আইনজীবী আশফাক হোসেন আমাদের সঙ্গে রয়েছেন আজকে। আশফাক সাহেব হয়তো সেই দিনের আমাদের সময়ে রেগুলার প্যানেল করতেন না, হয়তো আপনার মনে থাকতে পারে সেই সময়কার কথা। এবং আজকে একটা জিনিস উল্লেখ করে দিই, সেই সময় যারা আমাদের রেগুলার প্যানেলিস্ট ছিলেন তার মধ্যে একাধিক বিজেপি প্যানেলিস্ট আজকের দিনে দাঁড়িয়ে তারা বিধায়ক। 2020 সালে যারা আমাদেরকে রেগুলার অ্যাটেন্ড করতেন, প্রদীপ্ত দাদের সঙ্গে যাদের বাকযুদ্ধ হতো, তাদের একাধিক আজকে রানিং এমএলএ 2026-এর বিধানসভায় তারা জিতেছেন। 1-2 জন নয়, অন্তত 10 জনের নামেই বলতে পারি। আসুন একটা বিরতি নিই, বিরতির পরে এই বিষয়ে আমি প্রথম জানতে চাইব শুভজিৎ, পলাশের থেকে, প্রদীপ্ত দার থেকে উত্তর নেব, তারপরে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। আমার হয়তো স্মৃতিভ্রংশ হয়েছে, পলাশ বিজেপির প্রতিনিধি এখানে রয়েছেন, পলাশ বলছে যে আমিও সেই সময় আসতাম। এখন পলাশ মাঝখানে খানিকটা গ্যাপ হয়ে যাওয়ার জন্য হয়তো আমার মনে নেই, নিশ্চিতভাবে তাহলে যখন বলছেন পলাশ তখন নিশ্চিতভাবে পলাশও আসতেন। তো যাই হোক, আজকে আমি প্রথম পলাশের থেকে একটু শুরু করি। পলাশ, সেই সময়কার যে দাবি আপনাদের ছিল আমফানে দুর্নীতি, এবং সেটাও প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি, 1000 কোটি টাকার দুর্নীতি, হ্যাঁ, প্রথম 1000 কোটি টাকা সরকার দিলেন সেন্ট্রাল, পরে আরও 1000 কোটি টাকা এসেছিল, মোট 2000 কোটি, 1900 সামথিং কোটি টাকা পেয়েছিল রাজ্য। তার মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ, অনেকটাই ডিস্ট্রিবিউশন প্রপারলি হয়নি, আর যেটা হয়েছে সেটাও যাদের ক্ষতি হয়নি তাদের কাছে টাকা গেছে। তাদের মধ্যে বহু মানুষ রয়েছেন তৃণমূলের সঙ্গে কোনো না কোনোভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভ। তাদের মধ্যে অনেকেই ছিলেন পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েত সদস্য, তাদের মেম্বার, তাদের রিলেটিভস অ্যান্ড আদার্স। না দেখুন, শুধুমাত্র অযোগ্যদের খাতাতে গেছিল 251 কোটি 38 লক্ষ টাকা। মানে আপনার যে 1000 কোটি টাকার কথা বললেন তার মধ্যে অযোগ্যরা পেয়েছিল এত টাকা। তৃণমূল নেতাদের কথা বাদ দিলাম, একই পরিবারের ছেলে পাচ্ছে, মা পাচ্ছে, বৌমা পাচ্ছে, শাশুড়ি পাচ্ছে, এরকম পরিবারের সংখ্যাও প্রায় 19 থেকে 20 হাজারের ওপরে। তারপরে হচ্ছে রিপোর্ট একরকম, ক্ষতিপূরণ আরেক রকম। ট্রেজারিকে এড়িয়ে তৃণমূল নেতারা দায়িত্ব নিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে। কাদের ক্ষতিপূরণ দিচ্ছে? তাদেরকে কোনো ক্ষতি হয়নি, যারা দোতলা বাড়িতে, পাকা বাড়িতে থাকে তাদের পরিবারের 4 জন ক্ষতিপূরণ পাচ্ছে, কিন্তু যে একটা বেড়ার বাড়িতে থাকে তার বেড়ার ঘরটাও চলে গেল, সহায় সম্বল চলে গেল, তাকে বলা হলো 20,000 টাকা পেতে গেলে 5,000 টাকা দিতে হবে আগে, যদি না দেন তাহলে পাবেন না। সোজা বাংলা কথা, যদি টাকা না দিতে পারেন পাবেন না। সাধারণ মানুষ যারা ওখানে প্রতিবাদ করেছিল তাদের সেই টাকা দেওয়া হয়নি, এবং যারা সেই সঙ্গে আপোষ করেছিল তাদেরকে মাত্র 5 থেকে 10,000 টাকা দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ বাবদ।
এবং বহু মানুষ শুধুমাত্র যে টাকা মানে গেছে তা বলছে নয়। 75% মানুষ হাফের উপরে টাকা পানিনি। একদম মানে ওটাই তো বলছি, 20,000 পাঁচ- টাকা অ্যালটেড ছিল, হ্যাঁ। সেটার মধ্যে 10,000-এর উপরে 75% মানুষই পান। একদম প্রথমে বলা হয়েছিল 5,000 টাকা। দেখুন তৃণমূলে তো বড় মেজো সেজো ছোট সব নেতা ছিল, কাউকে 5, কাউকে 2, কাউকে 7 এরকম দিতে দিতে ওটা 10-12 হাজারের বেরিয়ে গেছে। মানে সেই মানুষ যে 20,000 টাকার প্রাপ্য ছিল তিনি পেলেন মাত্র 5 থেকে 8,000 টাকা, তার বেশি পাননি। তাহলে এইরকম বিভৎসভাবে দুর্নীতি হয়েছিল এবং প্রকাশ্যে বলা হয়েছিল শুধুমাত্র দেখুন টাকা নয়, আরও অনেক ত্রাণ সামগ্রী গেছিল, সেই সামগ্রীগুলোকেও একেবারে দুর্নীতি করা হয়েছে। আমরা দেখেছি যে ত্রিপল গেছিলো, সেই ত্রিপলগুলোকে ঘুরপথে বিক্রি করা হয়েছে, চাল ডাল যা গেছিলো সেগুলো তাদের কাছে পৌঁছায়নি, সেগুলো তৃণমূল নেতাদের ঘরে মজুত করা হয়েছিল। আপনার সেই দিন আমাদের প্যানেলের কথা মনে আছে? মানে সেই সময়টার যখন আমরা বেলাগাম দুর্নীতির 1000 এপিসোড করছি, হ্যাঁ, বা তারপরে আরো বেশি, আমরা প্রায় 2000 এপিসোড করেছিলাম টানা। তখন তো আমরা বারবার দেখেছি যে গণতন্ত্রে কীভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। ওখানে রিপোর্টাররা পৌঁছে গেলে ওখান থেকে ডিএমরা ফোন করতো সেই হাউসকে, কোথায় পাঠাচ্ছেন, যে আপনারা কি একজন সহকর্মীকে হারাতে চান, মানে এরকম কথাও আমরা বিভিন্ন হাউস থেকে শুনতে আচ্ছা, পেয়েছি সেরকম। এবং আপনাদের চ্যানেলে আপনি একটু আগে দেখালেন যে কিভাবে স্কিনকে উড়িয়ে দেওয়া হয়েছে এই যে এরকম স্কিন ভাবে। উড়িয়ে দেওয়ার কথা আপনি বলছেন পলাশ, এই মুহূর্তে আমার সঙ্গে মণিময় আমার সহকর্মী রয়েছেন। অনেকেই সেই সময় ছিলেন, অনেকে হয়তো আজকে নেই। হ্যাঁ, কিন্তু মণিময়, যেহেতু আমি অডিওটা পেলাম, আর মণিময় আজকেই জাস্ট আমার সঙ্গেই রয়েছেন এখন এই মুহূর্তে আমাদের নিউজ রুম থেকে। মণিময়, তোমার মনে থাকবে 2020 সালের মে মাসের সেই কথা, তোমার অডিও পাচ্ছি, তুমি বলছো তোমার একটা আকুতি গলার মধ্যে যে যেন তেন প্রকারেণ আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবো, এইটুকু অংশ রেকর্ডের অবস্থা আমার কাছে রয়েছে, আমাদের কাছে রয়েছে। তোমার সেই সময়টা মনে আছে? এবং সেই সময় মানসিক অবস্থা কি হয়েছিল আমাদের, মানে তুমি অন্তত তোমার এন্ডে একটু বলো। একদম, দেখো সেই সময় মানসিক অবস্থা, দেবাশিস, আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী আমরা প্রত্যেকে বুঝতে পারি সেই সময় কি পরিস্থিতি হতে পারে। একে তো আমফান, ওরকম মারাত্মক এক বিভীষিকাময় অবস্থা, ওরকম পরিস্থিতির মধ্যে পড়ে যখন আমরা প্রত্যেকে আমাদের অফিসে আসি, আমার মনে আছে এখনো, মানে সকালবেলা যখন আমরা এরকম বাধা বিপত্তি এড়িয়ে যখন অফিস এসছি, ঠিক সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলটি ব্ল্যাক। ঠিক সঙ্গে সঙ্গে আমরা তখন গ্রাউন্ড জিরোতে চারিদিকে ফোন লাগাবার চেষ্টা করলাম এবং সেই মুভমেন্টে দাঁড়িয়ে আমরা শুনতে পেলাম সামগ্রিক এই ঘটনার পেছনে রাজরোষ। সেই রাজরোষের ছবিটা আমি তোমাকে একটু দেখাবো। আমাদের এখানে আমার সহকর্মী গৌতম রয়েছেন, গৌতম কাটছিল, মানে এটা এডিট করছিল ছবিটা। আমরা সেই সময় ছবিতে দেখো, তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 11:19 সকাল, ঠিক 11টার কাছাকাছি সময়ে আমরা এই ঘটনার খবর যখন পাই তখন আমরা পৌঁছই এবং লাগাতার আমরা সম্প্রচার করতে শুরু করি। কারণ মানুষ সেই সময় একমাত্র সিএন যে চ্যানেলের উপর ভরসা করেছেন, যে চ্যানেলের কথা শুনতে ভালোবাসতেন, আর সেই চ্যানেলকেই রাজরোষে ঠেলে দেওয়া হয়েছিল। মানে এবং মণিময় আমার মনে আছে, মণিময় আমার আজও মনে আছে যে সেই সময় মানে 2020 সালে আমরাই পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যারা সরকারের বিভিন্ন দোষ ত্রুটি আমরা তুলে ধরতাম সেই সময়। অন্য কোনো এক্সিস্টিং চ্যানেল আর সেই সময় সরকারের বিরোধিতা করে অনুষ্ঠান করতেন না, উঁচু গলায় কথা বলতেন না। আমার আজও পরিষ্কার মনে আছে। মণিময়, প্লিজ কন্টিনিউ। একদম একদম দেবাশিস, তুমি দীর্ঘদিন ধরে এই চ্যানেলের সঙ্গে যুক্ত, আমরা দীর্ঘ সময় ধরে একসঙ্গে কাটিয়েছি, এখনো পর্যন্ত কাটাচ্ছি, আর এখনো অনেকেই রয়েছেন যারা আজকে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় রয়েছেন। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র তুমি যেটা বলছিলে, এক এবং একমাত্র চ্যানেল যারা সরকারের লাগাতার বিরোধিতা করেছে, কারণ যে সমস্ত কাজ ভুল হচ্ছে তার বিরোধিতা করা গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভের দায়িত্ব এবং কাজ। সেই দায়িত্ব এবং কাজ আমরা করে গেছি লাগাতার। আর সেই কারণে যখন বহু মানুষ তারা বারবার টেলিফোন করছেন, তারা বলছেন যে দাদা আপনাদের সিএন দেখতে পাচ্ছি না, দাদা সিএন দেখতে পাচ্ছি না, গোটা শহর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ফোন এসছে সেদিন। এবং সেদিন এমন এক মারাত্মক পরিস্থিতি, আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সব থেকে বড় দায়িত্ব, কারণ একমাত্র যে টেলিভিশনকে আমরা দেখবো এমনটা নয়, সোশ্যাল মিডিয়া রয়েছে সব থেকে পাওয়ারফুল মিডিয়া, আমরা তার মাধ্যমে পৌঁছাবার চেষ্টা করেছি। সেই মুহূর্তে মানুষকে বলেছি, মানুষকে জানিয়েছি যে আমরা রাজরোষের শিকার হয়েছি। সেদিন আমাদের চ্যানেলকে ব্ল্যাক করে দেওয়ার পরেও আমরা কিন্তু থেমে থাকিনি দেবাশিস, আমরা লাগাতার খবর সম্প্রচার করেছি এবং লাগাতার সেই খবর ইউটিউবের মাধ্যমে আমরা দেখিয়ে গিয়েছি মানুষকে। মানুষ বুঝতে পেরেছেন, মানুষ তারপর বারবার আমাদের ইউটিউবের সেই সেকশনে গিয়ে কমেন্টস করেছেন, পাশে দেখেছেন।
রাজ্যবাসীকে এবং ধন্যবাদ। এবং এবং Definitely আমার আমার সেই আজও মুহূর্তে আমাদেরকে আজও জানাতে আজও হবে। মনে আছে, আমরা সোশ্যাল মিডিয়া এখন মিলিয়ন ভিউজ আমাদের, মণিময় তুমি জানো, কিন্তু আমাদের সেই দিনে যখন বন্ধ হয়েছিল সেই খবরের মানে তাতে আমরা একটা পোস্ট করেছিলাম, কার্ডে একটা পোস্ট করেছিলাম, কারণ যেহেতু টিভি হ্যান্ডেল আমাদের কাছে ছিল না, একদম। আমাদের কাছে স্যাটেলাইট ব্লকেজ ছিল, সেই কারণের জন্য আমরা একটা ইউটিউবে কার্ড একটা পোস্ট করেছিলাম যে সিএন রাজরোষের শিকার। আমার আজও মনে আছে, ওইটা মনে হয় আমাদের এভার হাইয়েস্ট ভিউজ এবং কমেন্টস আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি আজকে এত, তারপরে তো আমরা নিয়োগ দুর্নীতি, পুরো দুর্নীতি, এই সেই আরও অনেক খবর করে অনেক রকম রাস্তা দিয়ে আমাদের চলতে হয়েছে। কিন্তু আমার মনে হয় যখন সিএন বন্ধ হলো সেই সময় আমরা একটা পোস্ট ইউটিউব বা ফেসবুকে করেছিলাম, আমার ঠিক ক্লিয়ার মনে নেই, সেই পোস্টার ভিউ কিন্তু আজ পর্যন্ত রেকর্ড ভিউ, আজ পর্যন্ত যত প্রোগ্রাম আমরা পোস্ট করেছি তার মধ্যে রেকর্ড ভিউ, এবং মানুষ আমাদের পাশে। অনেক ধন্যবাদ মণিময় সঙ্গে আমাদেরকে থাকবার জন্য। আমার সেই দিনের সহকর্মী মণিময় সেই সময়ও ছিল, অনেকেই এখন রয়েছেন চ্যানেলে যারা সেই দিনেও ছিলেন, অনেকে নতুন এসছেন তারা সেই দিনের সাক্ষী নন, অনেক অন্য চ্যানেলে রয়েছেন, তারাও জানেন যে কি সত্যি আর কি মিথ্যা। আসুন আমি শুভজিতের কাছে আসি। শুভজিৎ সেই সময় টানা আমাদের প্যানেল অ্যাটেন্ড করেছেন, বাম মুখপাত্র শুভজিৎ সরকার। শুভজিৎ প্লিজ। দেখো, তোমাদের চ্যানেল এই সময়ে কঠিন পরিস্থিতিতে সত্যিকারের খবর পরিবেশন করেছে, দেখিয়েছে, এবং আমি আশা করব তোমরা এখনও সেটা করবে। কিছুটা খামতি আমার লাগছে, আশা করবো সে খামতি কেটে যাবে। দুই হচ্ছে, দেখো ওই আমফানের সময় তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, আমরা নিজেরা একাধিকবার ওই আমফান যে কবলিত এলাকাগুলো ছিল সুন্দরবনের বিভিন্ন জায়গায় আমরা গেছি। সব জায়গায় যে পেরেছি তেমনটা নয়, কারণ আমরা তো অতটাও রিসোর্সেস ছিল না, যতটা রিসোর্সেস ছিল সে জায়গায় আমরা গেছি। কিন্তু আমরা এটা নির্দিষ্টভাবে দেখেছি, আমরা তো পৌঁছাতে পারলাম তাও বেশ কিছুদিন পর। আমার তো সেই মনে আছে হ্যাঁ, কান্তি গাঙ্গুলি ফার্স্ট ডে প্রথম গিয়ে পৌঁছলেন। প্রথম দিন, এটা জেনারেল ব্যাপার, ইন জেনারেল ঝড়ের আগে কান্তি আসে, একটা প্রবাদ আছে সুন্দরবনে, তো উনি চলে যান, উনি আমফান হওয়ার আগেই উনি পৌঁছে গেছিলেন। কিন্তু আমরা যারা ছাত্র যুব আন্দোলন করি, আমরা কদিন পর আমরা যেতে সম্ভব হয়েছিল, যাতায়াত ব্যবস্থাও তো পুরোপুরি যাতায়াত ব্যবস্থা নষ্ট হয়ে যায়। তারপরে যেগুলো দেবো সেগুলো তো জোগাড়ও করতে হবে, সেগুলো অর্থ ফর্থ বুঝতেই পারো, সরকার আমরা নেই, বিরোধী দলে থাকলে যা হয়। তারপরে আমাদের তো আবার ওই কর্পোরেট ফান্ডিংয়ের পার্টি নয়, আমাদের কৌটো নাড়িয়ে টাকা তুলতে হয়, যে মানুষ যেভাবে দিয়েছে সেভাবে যা করার করেছি। সেখান থেকে আমি এমন জায়গায় গিয়ে দেখেছি যেখানে সরকারি পরিষেবা মানে পৌঁছায়নি লিটারালি, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সেখানে সরকারি পরিষেবার নামে খাতে নাকি টাকা ঢুকেছে। সরকারি পরিষেবার নামে খাতে টাকা ঢুকছে, এদিকে যাদের জন্য টাকা দেওয়ার কথা সেই টাকা তারা পাচ্ছে না। মানে এলাকার যিনি সাংসদ, যিনি বিধায়ক, যিনি পৌর প্রতিনিধি বা পঞ্চায়েতের মেম্বার, পৌরসভা ওখানে নেই, পৌর পঞ্চায়েত, তারা এই টাকাটাকে ভাগ করে দিয়েছে, সরিয়ে দিয়েছে। এবং আরও মানে তোমার ভয়ানক লাগবে, এটা এমন হয়েছে যে তুমি পুরুলিয়ার ইনস্ট্যান্স তুললে, এটা কিন্তু খালি আমফানকে কেন্দ্র করে নয়, তুমি যদি 100 দিনের কাজের ইতিহাস মানে দেখো, মানে টাকাগুলোর হিসাব দেখো, বা ওই যে বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ির টাকা দেখো, ওখানে এমন ইনস্ট্যান্স আমরা দেখি, তোমার চ্যানেলে বসে শো করেছি, যে বাড়ি হয়তো হয়নি কিন্তু বাড়ির টাকা এসে গেছে, পুকুর কাটার কাজ হয়নি, সেই টাকা হয়তো চলে গেছে, যে পুকুর কাটার নামে 100 দিনের কাজ হয়েছে, এগুলো হয়েছে। কিন্তু সব থেকে খারাপ লাগার বিষয় কি জানো, এই কাজের সঙ্গে যুক্ত থাকা যে ব্যক্তিগর্বরা ছিল, যারা একটা সময় প্রদীপ্তদার পাশে বসতো, তারা এখন গিয়ে পলাশবাবুদের পাশে বসছে, পলাশবাবুদের পাশে গিয়ে বসছে, মানে প্রদীপ্তবাবুদের সঙ্গে বসতো। প্রদীপ্তবাবুরা এখনো তাদের আমি সম্মান করি, তাদের রাজনৈতিক যে ভাবনা চিন্তাকে আমি সম্মান করি। তারা তো নিশ্চয়ই 5 পয়সা মারেনি বলে আজকে এখনো এই জায়গায় বসে আছে, রাজনীতি করছে। কিন্তু পলাশবাবুদের মতো লোকেরা যারা সত্যি সৎ, মানে একদম দূর দিনের প্রদীপ্তদার আইডিওলজি নিয়ে সত্যি বিজেপি রাজনীতির সঙ্গে আমি ওনাদেরকেও সম্মান করি, কারণ ওনার প্রথম দিনের বিজেপির সাথে যুক্ত। কিন্তু এই যারা লোকেরা এইসব চুরি চামারির সঙ্গে যুক্ত, আমফানের পয়সা মেরেছে, লুট করেছে, কেউ ভালো তৃণমূল হয়েছে, কেউ এনসিপিআই হয়েছে, কেউ আরো অন্য কিছু হয়েছে, এরা এখন কিন্তু পলাশবাবুদের দলে গিয়ে নাম লেখাচ্ছে, এবং তারা কিন্তু বেশ ভালোভাবেই আছে। এখন সেটা তো হওয়াটা সম্ভব না, কারণ 2020 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন দলটা করতো, কোনোভাবে নিও না। 2020 সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, তিনি বিজেপির এখন মুখ্যমন্ত্রী, তিনি তো নিজে তৃণমূলের নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন বোধহয়, আমি ভুল না করলে। তাহলে তো আমফান দুর্নীতি যদি দায় তোমায় যদি বলতে হয়, তৃণমূলকে যদি দোষ দিতে হয়, যেটা দেওয়াটা স্বাভাবিক ব্যাপার, পবিত্রতাকেও নিশ্চয়ই নিতে হবে, পবিত্রতাকে যে এটা ওই সময় হয়েছে, তাহলে তো শুভেন্দু অধিকারীকেও নিতে হবে। তাহলে একটা কালেকটিভ ডিসিশন, যখন চুরি হয়েছে নাকি দুর্নীতি হয়েছে বলে উনি নিজে বাঁচবেন, বাকিরা ভোগে যাক, এই জন্য পালিয়েছে, এটা হতে পারে, সেটা পারসেপশন আছে অনেক ধরনের। এখন আমার খারাপ লাগে তোমাকে এখন ওনাকে ডিফেন্ড করতে হচ্ছে, মানে চোরকে ডিফেন্ড করতে হচ্ছে, এটাও খারাপ দিক, তোমার মতো সৎ লোককে।
তো ব্যাপারটা হয়ে গেছে কি, যে এই ধরনের ঘটনা, এই আমফানের মতো দুর্নীতি, এর তদন্ত যে হচ্ছে হোক, এবং এর সঙ্গে যুক্ত তৎকালীন সময় তৃণমূল, তৎকালীন সময় মন্ত্রী, তৎকালীন সময় এমএলএ, তাদের যেন পিঠ না বাঁচে, তুমি তাই বলছো। একদম। আসুন, আমি আশফাক সাহেবের কাছে যাওয়ার আগে একটা বিরতি নিই, প্রদীপ্তদার কাছ থেকে কনক্লুশন নেব, এরপর প্রদীপ্তদার যা নিজের অবস্থান ক্লিয়ার করবে। কারণ একটা ছোট্ট বলে দিই, সেই সময় প্রদীপ্ত মুখোপাধ্যায় ডেফিনেটলি পার্টির জন্য উনি পার্টির রিপ্রেজেন্টেটিভ, তখনও প্রদীপ্তদা মনে হয় পার্টির রিপ্রেজেন্টেটিভ নয়, পরে হয়েছেন, তখন আনঅফিসিয়াল হিসাবে আসতেন, পরবর্তীকালে হ্যাঁ সমর্থক, তৃণমূল সমর্থক হিসাবে আসতেন সৌরভপ্রিয় দত্ত, প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমার আজও মনে আছে সব। এবার প্রদীপ্তদা অনেক পরে হয়েছেন, খুব সম্ভবত 2024-26 প্রদীপ্ত অফিসিয়াল তকমা পান, 22-এ। কিন্তু যাই হোক, মানসিকভাবে কিন্তু উনি ছিলেন, হয়তো পার্টির এজেন্ডাকে সামনে রেখে ওনাকে পার্টির কথা বলতে হতো, কিন্তু ব্যক্তি মানুষ হিসাবে উনি এই দুর্নীতিকে কতটা কি মানে দেখেছেন বা সমর্থন করেছেন কিনা সেটা আজকে আমি ক্লিয়ার হব আরও আরেকবার। কিন্তু আমাদের কাজ সেই সময় লাগাতার ছিল। আমি আশফাক সাহেবের কাছে আসবো একটা বিরতির পরে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে কংগ্রেস মুখপাত্র আইনজীবী আশফাক হোসেন আমাদের সঙ্গে রয়েছেন, আমি ওনার থেকে জানবো। শেষ আমি প্রদীপ্তদার থেকে এই পুরো দুর্নীতিতে, অর্থাৎ আজ আমাদের এই যে হিউজ কমিটমেন্ট, সেই সময় রিস্ক, কমিটমেন্ট, সমস্ত কিছু, এবং একটা আনসার্টেনিটি, যে চ্যানেল চলবে তো, থাকবে তো, এই আনসার্টেনিটিতে আজকে শেলমোহর পড়ল এই ক্যাগ রিপোর্টের পরে। হয়তো গত সরকার যদি কন্টিনিউ করতো তাহলে ক্যাগ রিপোর্ট কোনোদিন সামনে আসতো না, 21শে জুলাই রিপোর্ট কোনোদিন সামনে আসতো না, যেগুলো আজকে সামনে আসছে। আমাদের সেই সময়কার যে আত্মত্যাগ, সেটা আজকে ক্যাগ রিপোর্টের জন্য তার স্বীকৃতি আমরা পেলাম। তার জন্য আমরা বর্তমান সরকারকে আকণ্ঠ ধন্যবাদ জানাবো। সেই সময় আপনারা জানেন, এই যে ঠিক বলছিল মণিময়, বলছিল চারিদিকে জল, অফিসের মধ্যে জল জমা, ও তো বললো না সেটা, অফিসের মধ্যে হাঁটুর নিচে অবধি জল, চারিদিকে থই থই, তার মধ্যে চ্যানেল গেছে বন্ধ হয়ে। এবার আমরা বুঝতে পারছি না কি হবে না হবে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমরা এই পোস্ট করেছিলাম রাজরোষে সিএন, দেখুন চ্যানেল সম্প্রচার আগের মতো চলছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন চালাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা ছবি। আসুন একটা বিরতির পর ফিরে আসছি। আজকে প্রমাণিত হলো ক্যাগ রিপোর্টের ফলে আমফানে বেলাগাম, একদম শুভজিৎ ঠিক বলেছে, যে এরপরে তদন্ত করে সবাই অবধি আইনের হাত পৌঁছছে না। কিন্তু মান্নান সাহেব আমাদের অফিসে এসেছিলেন, আমাদের অফিস এই ক্যাম্পাসে এসেছিলেন মান্নান সাহেবকে আমরা জিজ্ঞেস করেছিলাম যেটা হচ্ছে আপনার কি মনে হয়, উনি বলেছিলেন খুব ভালো হচ্ছে, আপনারা যেটা করছেন দেখেন চালিয়ে যেতে পারেন কি না, খুব ভালো হচ্ছে। এবং আমি আবারও আরেকবার রিপিট করি, 2020 সালে যারা পরবর্তীকালে বিভিন্ন চ্যানেল আছে যারা বর্তমান মানে আগের সরকার মানে তৃণমূল সরকারের বিরোধিতা করেছেন, পরে চিৎকার করে বলেছেন তারা, একদম বাস্তব। কিন্তু 2020 সালে সেই চ্যানেল তখনও মার্কেটে ইন্ট্রোডিউসই হয়নি। আমরাই প্রথম চ্যানেল যারা গত শাসক দলের বিভিন্ন দিকের সমালোচনা, যুক্তিযুক্ত সমালোচনা আমরা শুরু করি, এবং সেই জন্য রাজদোষটা আমাদের উপর বেশি ছিল। এবং আজও পরবর্তীকালে হয়তো খানিকটা ব্যাপারটা স্বাভাবিক হয়, কিন্তু ওনারা সেই প্রসঙ্গ তুলে বারবার করে খোঁটা দিয়েছেন আমাদের বিভিন্ন ম্যানেজমেন্টকে, বিভিন্ন লোককে, বিভিন্ন অ্যাঙ্কার্সকে বিভিন্ন সময়। এবং তৃণমূল থাকার সময় তো আমরা ফোনই পেতাম না, এই যে কোনো একটা খবর ঘটলে যে ফোন নিতে হয়, ফোনও আমরা বলি, অনেক নেতা ফোনই তুলতো না। জয়প্রকাশ মজুমদারের মতো লিডার এখন ধরবো না, এখন ব্যস্ত আছি বলতেন। জয়প্রকাশ মজুমদার তখনও পাননি, কিন্তু জয়প্রকাশ মজুমদার আমাদের এখানে বিজেপি থাকাকালীন দীর্ঘদিন বসে গিয়েছেন, এখানে আমাদের প্যানেল অ্যাটেন্ড করেছেন, পরে করেননি উনি আর। তো সেই লেভেলে ছিল রাজরোষটা। আমি আপনার কাছে আসি, মান্নান সাহেব বা অধীরবাবু সেই সময় উপদ্রুত এলাকায় এসে, আমার আজও মনে আছে হালকা হালকা, যতটুকু মনে আছে আজ থেকে 6 বছর আগের কথা। আমাদের কাজ এবং এই দুর্নীতি এবং গণতন্ত্রের কণ্ঠরোধ, এই সব বিষয় নিয়ে আপনার কি মনে হয় এবার এই তদন্ত কিভাবে এগোনো উচিত বলে একজন আইনজীবী হিসাবে, আমি কংগ্রেস রিপ্রেজেন্টেটিভ বলবো না, আইনজীবী হিসাবে আপনার মনে হয় কিভাবে যাবে, কি হবে? দেখুন, একটা সাংবাদিকদের যে কাজ, সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে যেই সরকারে থাকুক না কেন, সে যে কোনো পার্টিরই সরকার থাকুক না কেন, সরকারের যে ভুলগুলো এবং সরকারের যে অন্যায়গুলো সেটাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। তো ক্যালকাটা নিউজকে আমি সাধুবাদ জানাই যে ক্যালকাটা নিউজ সেই অন্যায়টাকে সেই সময় দেখিয়েছেন, এবং সেই দেখানোর জন্য যে সরকারের
পক্ষ থেকে যে চ্যানেলের উপর আক্রমণ হয়েছে, তবু সারভাইভ করেছে চ্যানেল এবং লড়াইটা চালিয়ে গিয়েছে। তো এটাতে সাধুবাদ অবশ্যই জানাই, কারণ জার্নালিজমের কাজই হচ্ছে সরকারকে আয়না দেখানো এবং সরকারের ভুল ত্রুটিগুলোকে এবং তুলে এবং ধরা। এই এবং আমি শুধুমাত্র ব্ল্যাক দেওয়া নয়, একদম শুধুমাত্র ব্ল্যাক দেওয়া নয়, দুর্গাপুরে আমি গেছি নিজে, ওবি ভ্যান ভাঙচুর করে আমার গলা কেটে দেওয়ার জন্য দীর্ঘ প্রায় 4 ঘন্টা রাস্তা দুর্গাপুরে আমাকে দাঁড় করিয়ে রেখেছে, এবং আমার এই কোমরে ছুরি ধরা রয়েছে, ধারালো ছুরি, আমার আজও মনে আছে। ওবি ভ্যান আমাদের ভাঙচুর করে, ঠিক আছে, তৃণমূল পরিচালিত সরকার সেই সময়। আমাদের রিপোর্টারকে তাড়া করে ভাঙড়ে জলের মধ্যে পড়ে গেছে প্রায় গাড়ি নিয়ে, ক্যামেরা ভেঙে তছনছ করে দিয়েছে, বুম লুটপাট করে নিয়ে চলে গেছে। এই ঘটনা ঘটেছে, একের পর এক ইনস্ট্যান্স ঘটেছে আমাদের সঙ্গে। গাড়ি ভেঙে দিয়েছে আমাদের খুব সম্ভবত রাজা মনে হয় রিপোর্টার ছিল উত্তর দিনাজপুরের ওইদিকে, ভোট কভার করতে গিয়ে অনেকেরই গাড়ি ভাঙে। কিন্তু আমরা টার্গেট, আমার আজও মনে আছে, শুভজিৎ প্রযুক্তদার মনে থাকতে পারে বা পলাশের, আমরা 2021 সালের বিধানসভা কভার করি লোগো ছাড়া বুম নিয়ে, কারণ লোগো দেখলেই আমাদের মারবে। এবং গাড়িতে নির্দিষ্ট চ্যানেলের যে লোগো সেটাও রাখা যেত না, এবং আমাদের গাড়িতে সিএনএর পুরো কাভার দেওয়া ছিল। সেই কাভার আমার আজও মনে আছে অফিসের সামনে সেই সব জল দিয়ে ধুয়ে তুলে ফেলা হলো ভোটের আগে, এবং গাড়ি তো বার করতে হবে। সংখ্যাগরিষ্ঠ গ্রামগুলোতে দেখবেন একটাই রাস্তা সেখানে যাওয়ার, এবং সেই রাস্তাগুলোতে তৃণমূলের ছেলেদেরকে দাঁড় করিয়ে রাখা হতো, কোন গাড়ি আসছে কারা আসছে সেটাকে তদন্ত করা যায় দেখার জন্য। যদি চ্যানেলের গাড়ি হতো ওখানেই আটকে দেওয়া হতো। এই লুম্পেনিজম অন্য কোনো সময় হয়নি, আমি তো বলছি। বামেদের কিছু অংশ আমার মনে আছে, তার পরবর্তীকালে এই যেটা ইনস্ট্যান্স সদ্য হলে তো শুভজিৎ তার জন্য লজ্জিত একটু বলছে, এটা আমাদের কাজ নয়। নিটের জন্য আন্দোলন হচ্ছে, এখানে উগ্র মানসিকতার লোকজন ঢুকিয়ে দেওয়াটা এটা বাম কালচার নয়। যাই হোক, সেটা ওর দাবি, ও বলবে ওর মতো করে। দাদা প্লিজ, আশফাক সাহেব। হ্যাঁ, না সত্যি এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা সংবাদ মাধ্যম যখন সরকারকে তার ভুলগুলো, এবং ভুল শুধু না তার অন্যায়গুলো তুলে ধরে, এবং এটা জনস্বার্থে মানুষের জনগণের হয়ে যে জনগণের কথা বলে, তখন তার উপর যে আক্রমণাত্মক ভাবনা, তার কর্মফল তারা পাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কেকের রিপোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট। কেক একটা সাংবিধানিক সংস্থা, এবং এই রিপোর্টের বেসিসে আমার মনে হয় সরকারকে আনবায়াসড হয়ে যে সরকারের পক্ষে চলে আসবে কিছু তৃণমূল সেই সময় দুর্নীতিবাজগুলো, এবং সরকার তাদেরকে প্রোটেকশন দেবে, এরকম যেন না হয়। আমরা চাইছি যে সরকার সঠিকভাবে প্রত্যেকটা দুর্নীতিবাজদেরকে ধরে তাদেরকে প্রপারলি যে আইনত সাজা, সেই সাজা তার পৌঁছানোর জন্য ইনভেস্টিগেশন এজেন্সিগুলো কাজ করুক, এবং সেটা প্রপারলি হোক, আনবায়াসড ম্যানারে হোক, বাইসড যেন এটা না হয়ে যায়। কারণ আমি কেন বলছি, সরকারের একটা জিনিস যখন উদ্দেশ্য থাকে, যেমন এই যে নিটের হামলা হলো, নিটে আন্দোলন হলো, সংবাদ মাধ্যমের প্রতি হামলা হলো, কিন্তু অ্যারেস্ট যারা ভিডিওতে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমকে মারছে, টিল নাও দে হ্যাভ নট বিন অ্যারেস্টেড, তারা এখন পর্যন্ত অ্যারেস্টেড হয়নি। কিন্তু যারা ছিল না ওদেরকে অ্যারেস্ট, পুলিশ যে কতটা ইনকম্পিটেন্ট, যে যাদেরকে স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে, যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, তাদেরকে কোনো শাস্তি দেওয়ার কাজ হচ্ছে না। কিন্তু একটা পার্টিকুলার পার্টি বা অপোজিশন আছে, বা পুলিশের সঙ্গে তাদের ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, তাদেরকে ধরছে, সেটা যেন সরকার না করে। এটাই আশঙ্কা যে তৃণমূলের যে এই আশঙ্কার উত্তর, দাদা আপনিও আশঙ্কা করলেন, শুভজিৎ আশঙ্কা একই, প্রায় কম বেশি। এর উত্তর পলাশ দিতে পারবেন হয়তোবা, কিন্তু থ্যাংক ইউ। আমি আপনার বিষয়ে বুঝতে পেরেছি। আপনি বলছেন যে এখন অনেক পন্থায় বলে রাখি যে জাতীয় কংগ্রেসের স্পষ্ট কথা হচ্ছে, দুর্নীতির রং না দেখে, কোনো কিছু না দেখে দুর্নীতিকে সমূলে ধ্বংস করা কাজ আমাদের নিতে হবে। দল নির্বিশেষে, সরকার নির্বিশেষে, আজকে যদি দুর্নীতি একের পর আজকে আপনি দেখুন, এই আমফানের যদি গরিব মানুষের টাকা যারা শেষ হয়ে যাচ্ছে, তাদের যদি এই টাকা নিয়ে নিতে পারে, তাদেরকে যদি ধ্বংস করে দিতে পারে, তাদেরকে যদি শেষ করে দিতে পারে, তাহলে ভাবুন সাধারণ মানুষের কি হবে। আমার তো সত্যিই অবাক লাগছে, আজকে জুডিশিয়ারি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেভাবে দুর্নীতি হয়েছে, আপনি গরিবের টাকাও ছাড়বেন না, কোনো মানুষের টাকা ছাড়বেন না, আপনি সর্বগ্রাসী হবেন।
এটা কেমন, এটা কিভাবে? আচ্ছা বেশ, এটা কি এবার প্রদীপ্তদার কাছে আসি। প্রদীপ্তদা সেই সময়ে প্রদীপ্তদা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। আজও যখন ভেঙে চুরে দল মানে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত অবস্থা, সেই সময় প্রদীপ্তদা প্রিন্সিপালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। খুব সম্ভবত 21শে জুলাইও তা আপনার মঞ্চে ছিলেন প্রদীপ্তদা, আমার যদ্দূর মনে পড়ছে ছবিতে। আমার প্রদীপ্তদার কাছে প্রশ্ন যে আজও আপনি আপনার প্রিন্সিপালকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসে রয়েছেন, কিন্তু আমি এটা জানি ব্যক্তিগতভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায় দুর্নীতিকে সমর্থন করেন না, এবং আপনি বহুবার প্যানেলে বলেছেন যে ব্যক্তিগতভাবে আমার এগেনস্টে কোনো অভিযোগ নেই, কেউ 1 টাকা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারলে আমি দল ছেড়ে দেবো। এটা আমার আজও মনে আছে দীর্ঘদিন প্যানেল করার সুবাদে কম বেশি। কিন্তু তাহলে যে দলের বিরুদ্ধে ক্রমাগত দুর্নীতির অভিযোগ উঠছে, এটা তো অস্বীকার করার নেই। এখনও মমতা বন্দ্যোপাধ্যায় একটা শক্ত হাতে অভিষেকের হাত ধরে রয়েছে, যার বিরুদ্ধে এতাবৎকালে পৃথিবীতে মনে হয় এত এলিগেশন কারোর এগেনস্টে নেই যে অভিষেকের এগেনস্টে আছে। আপনি তাহলে কোন দায়বদ্ধতা থেকে এই দলের সঙ্গে রয়েছেন? আপনার যদি মনে হয় যে প্রান্তিক লেভেলে দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরা সেই অর্থে দুর্নীতি করেননি, তাহলে এই আমফানের সময় দুর্নীতি কিভাবে হয়েছিল? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছিল, নাকি প্রান্তিকভাবে বিভিন্ন সেক্টরে পকেটে পকেটে দুর্নীতি হয়েছিল? অনেকগুলো প্রসঙ্গ, 1 ব্যক্তি প্রদীপ্ত, 2 রাজনৈতিক দল, 3 দুর্নীতি, 4 সরকার, বিভিন্ন ধরনের প্রশ্ন। প্রথমত বলে রাখি যে তোমার যে ব্ল্যাকআউটের দিনটা, সেদিনকে সেই দিনে মানে যেদিন রাত্রিবেলায় হলো, সেই দিনের যে প্যানেল ছিল ওপরে, সেখানে আত্রেয়ী প্রোগ্রাম করছিল, আমি ছিলাম। আমরা বেরিয়ে যাওয়ার পরেই খবরটা পেলাম, সেই দিনের প্রোগ্রামে আমি ছিলাম। এবং তোমরা যখন আমফান দুর্নীতি নিয়ে প্রোগ্রাম করছো, প্রত্যেক দিনের তোমাদের যদি যেরকম এইখানে তোমাদের যে আর্কাইভ আছে, আর্কাইভে খুঁজে দেখলে আমার প্রথম দিন থেকে আজ অবধি একই বক্তব্য যে দোষী যারা তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক, যে কোনো পর্যায়ে গিয়ে হোক। এবং সবথেকে বড় কথা, যে দোষ করবে সে ভোট আর কোর্ট এই দুয়ের মাধ্যমে সাজা নিশ্চয়ই পাবে। 2021 সালে আমরা ক্ষমতায় এসেছি এবং তাতে অনেকে বলেছিলেন এতে বোধহয় সব দোষ কেটে গেল। আমি কখনো তা মনে করি না। তৃণমূল কংগ্রেসের সব একদম ধোয়া তুলসী পাতা, এটা কেউ কোনোদিন বলেছে কিনা আমি জানি না, বা অন্য কোনো রাজনৈতিক দলের। আমাকে এই কোন দায়বদ্ধতায় আপনি তৃণমূল করেন এই জাতীয় কথা যখন মানে আসতে যাচ্ছিল আর কি, পুরোটা এলো না, আমি জিজ্ঞেস করবো আমি কোন দায়বদ্ধতায় অন্য রাজনৈতিক দল করলে আমাকে ভালো বলা হবে, বা তুমি একটা ভালো দল করছো বলে দেবে। না না না, অল্টারনেটিভ নেই বলে নয়, এখানে যুক্তি আছে, কথাটা শেষ করতে দিতে হবে। একমাত্র তৃণমূল কংগ্রেস দল আছে যে প্রকৃত মানুষের পাশে থেকেছে, কারণ এই যে রেল স্টেশন থেকে শুরু করে এই যে বিভিন্ন হকার উচ্ছেদ, আমি শেষ করে দিই, আমি শেষ করবো তো, প্লিজ 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 শেষ করবো। এই যে এতগুলো প্রশ্ন করে মধ্যে এই যে 45 মিনিটে অ্যাঙ্কার আছে বললেন, আমি শেষ করলে তো বুঝতে পারবেন, 45 মিনিটে যদি অ্যাঙ্কার 30 মিনিট নিজে বলেন আর বাকিরা বলতে না দেন, তাহলে তো মুশকিল হয়। আপনাকে আসলে আমি একদম লাস্টে রাখলাম এই কারণে, আমি তো সেই জন্য আমাকে বলতে দিতে হবে। এবার এইখানে দাঁড়িয়ে থেকে এই যে হকার উচ্ছেদ থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডারে 1 কোটি মানুষকে কেটে দেওয়া, এখান থেকে অবৈধ কি বৈধ আমি জানি না, মানুষের পাশে কতটা কাজ করেছেন টাকা, সেটা তো স্বাভাবিক। আমি এখানেও একটু ওয়েট করুন, আমি বাধ্য হচ্ছি। আমি একটু সিঁড়ি ভেঙে যেতে চাইছিলাম, তুমি সিঁড়ি ভাঙতে জাম করতে বাধ্য করছো। আমি ধন্যবাদ দেব যে ভাই তুমি ধন্যবাদ এইটা স্বীকার করে নেওয়ার জন্য, যে এই আমফানের কেলেঙ্কারিটার মাধ্যমে তুমি স্বীকার করে নিলে দ্বারকা এক্সপ্রেসে পার কিলোমিটার 250 কোটি টাকা খরচা হয়েছে 18 কোটি টাকার বদলে 5,35,000 কোটি টাকার ওখানে ঘাপলা হয়েছে বলে ক্যাগ রিপোর্ট দিয়েছিল। ধন্যবাদ তোমাকে যে তুমি আজকে স্বীকার করে নিলে যে আমাদের পশ্চিমবঙ্গে যদি 237 কোটি টাকার ক্যাগ রিপোর্টের কেলেঙ্কারি থাকে, 5,35,000 কোটি টাকার ক্যাগ রিপোর্ট, যেটাকে মন্ত্রী নীতিন গাডকারি বলেছেন ফালতু রিপোর্টের কোনো রিপোর্টের দাম নেই, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। সাংবিধানিক সংস্থা, সেই সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে 5,35,000 কোটি টাকার দুর্নীতিকে নীতিন গাডকারি বলছেন বেফালতু রিপোর্ট। ছেড়ে দাও, আয়ুষ্মান ভারত, একটা ফোন নাম্বার 77,000 বেনিফিশিয়ারি, একটা ফোন নাম্বার, এত বড় দুর্নীতি ক্যাগ সামনে এনেছিল, কোনো রিপোর্ট নেই। আবার মৃত্যু হওয়ার পর একাধিকবার বেনিফিশিয়ারি নিয়েছে 89,000। আয়ুষ্মান ভারত, থ্যাংক ইউ তোমাকে এটা বলে দেওয়ার জন্য। স্বীকার করছেন যে বিজেপিকে দেখে আপনারা শিখছেন, দেখেছো তাই তো? তুমি বলছো যে ক্যাগ দুর্নীতি হয়েছে, আমি বলছি সেটা যদি হয় তাহলে এটাও দুর্নীতি। কারণ শেষ করতে দাও ভাই প্লিজ, এই ক্ল্যারিফাই করবেন,
সমস্যা আমার ক্লারিফাই দিয়ে কি হবে? আমার ক্লারিফাই তো তুমি বলছো 45 মিনিট এটা ধরে কি করছো। নৈতিক? তার মানে বোঝায় যে বিজেপি অন্য রাজ্যে ভগবান, এই দুর্নীতি যে করেছে, তার জন্য আমরা দুর্নীতি দর্শক বন্ধু করছি। দেখেছেন মানে বলার তাহলে সময় যখন তৃণমূল আর যুক্তি BJP দেব, কি পার্থক্য থাকবে? যুক্তিটা দেওয়ার জায়গা নেই। আরে যুক্তিটা নেওয়ার জন্য সময় দিতে হবে, একা তো বলে গেলেন 5 ঘন্টা ধরে। আচ্ছা আচ্ছা বলুন। আমার বক্তব্য তো খুব পরিষ্কার, ক্যাগ দুর্নীতির কোনো অভিযোগ নয়, সেখানে ডিসক্রিপেন্সির একটা ব্যাপার আছে এবং পার্টিকুলার জায়গার ব্যাপার আছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দায়িত্বে কে? সেইখানে দেখা যাচ্ছে 8,299টা ঘর ভাঙা গেছে, 8,299টা ঘর ভাঙা গেছে। তদন্ত হবে, তদন্ত হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ তদন্ত হবে। কারণ সেই সময় 18 সালের পরবর্তীকালীন ওই 5টি জেলার দায়িত্বে কে ছিলেন সেই উত্তরটা কি দেবে এখানে? তাহলে সেইখানে অভিযোগটা কার ঘাড়ে আসছে? সেই কাঁথি পুরসভা, শুধু কাঁথি পুরসভার মহকুমাতে 10,000 গাছ উপড়ে গিয়েছিল, সেই 10,000 গাছ লাগানো হয়েছে বলে ক্যাগ রিপোর্টে থাকবে কিনা আমি দেখতে চাইছি। আমি দেখতে চাইছি হলদিয়ার বালুঘাটায় সেখানে 15,000 গাছ উপড়ে গিয়েছিল, সেই 15,000 গাছ লাগানো হয়েছে কিনা এখানে তথ্যে আছে কিনা আমি দেখতে চাই। গোটা পূর্ব মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় 52,000 গাছ উপড়ে গিয়েছিল বলে তথ্য দেওয়া হয়েছিল সেই সময় জেলা প্রশাসনের তরফ থেকে, সেই গাছ লাগানো হয়েছে কিনা বলে তথ্য আছে কিনা। প্রায় 1200 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল ওই এক জেলায়, ওই 2 জেলায়, সেই তথ্যর মাধ্যমে এখানে 1600 কোটি টাকার দুর্নীতি হয়েছে কিনা আমি জানি না। 300 হেক্টরের বেশি গাছ উপড়ে গেছে বলে খবর হয়েছিল, সেই খবরটা সত্যি কিনা এবং জেলা প্রশাসন সত্যি কথা বলেছিল কিনা। আমার বক্তব্য খুব পরিষ্কার, যে বা যারা দোষী সোজা সাপটা শাস্তি দেওয়া হোক, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু ক্যাগ কোনো দুর্নীতির রিপোর্ট নয়। 1 নম্বর, যে ডিসক্রিপেন্সি আছে তার ক্ল্যারিফিকেশনের ব্যবস্থা আছে। তাহলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং অন্যান্য উপকূলবর্তী অঞ্চল, সেই সব জায়গাতেও যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ হচ্ছে, যদি সেটা সত্যি হয় তাহলে একই সঙ্গে দ্বারকা এক্সপ্রেসওয়ে সত্যি, একই সঙ্গে আয়ুষ্মান ভারত সত্যি, একই সঙ্গে এবার একটু পলাশের থেকে উত্তরটা নিন। সেটাও সত্যি। এবার পলাশের থেকে উত্তরটা নিন। তবে আমার আজও মনে আছে, শুভজিৎদেরও মনে থাকবে যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গাছ উপড়ানোর কথা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় 5 কোটি না 10 কোটি গাছ ম্যানগ্রোভ লাগাতে বলেছিলেন সুন্দরবনে। তার হিসাবটা কে দেবে এখন প্রদীপ্ত দাকে, সেটাও খুঁজে বার করতে হবে। আমি তো এটা কি আমফানের জন্য? এটা একমাত্র আমফানের জন্য কি যারা সুন্দরবন গেছেন, মন্ত্রী কিন্তু উত্তর দিতে পারেন। আমফানের পরে মন্ত্রী আমফানের পরে তখন শেষ মন্ত্রী উত্তর দিতে পারেন। শেষ মন্ত্রী কে বর্তমানে? তৎকালীন শেষ মন্ত্রী আজকের কে? পলাশ ভাই প্লিজ। তার হাতে সব তথ্য আছে। তৃণমূল আর বিনোদন একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ও মা, তারই তাদের মন্ত্রী নিয়ে মুখ্যমন্ত্রী করেছো? না না বলেছো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো বলেছো। বিনোদনের তো যুক্ত ছিলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, যাকে নিয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রী করেছি। তাহলে আমাদের মুখ্যমন্ত্রীকে তুমি বলছো বিনোদনকারী? লজ্জা করে না? দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের মানুষ আপনাদেরকে বর্জন করেছে। রাজ্যের শিল্পমন্ত্রী, আমি অবাক হয়ে যাচ্ছি, মানুষ আপনাদেরকে বর্জন করেছে। আমফানের শুভেন্দু অধিকারীর দায় আছে, তদানীন্তন মুখ্যমন্ত্রী বা দলের সুপ্রিমো তার কোনো দায় নেই, তার কোনো দায় নেই। জনভোটে হারার শুভেন্দু অধিকারী 2020 সালে নভেম্বরে 2020 সালে নভেম্বরে দল ছেড়ে দিলেন। তুমি অর্ধেকটা বলছো, তাহলে অর্ধেকটা দায়িত্ব আমার। তুমি তো অর্ধেক বলছো না। তাহলে আপনারা এটা বলছেন যে উনি তৃণমূল নিয়ে বলছেন যখন, তাহলে সার্বিক তৃণমূল নিয়ে বলার দায়িত্ব তো আমার ওপর বর্তায়, তাই নয় কি? আমফানের এই গাছ ওপড়ানোর দুর্নীতি হয়েছে বলেই মানুষ কিন্তু সরকার, আপনাদের সরকারটাকে উপড়ে দিয়েছে। তাই এত উত্তেজনা সৃষ্টি করবেন না। তৃণমূলের সময় আর নেই, তৃণমূলের সরকার আর নেই। তাই স্টুডিওতে মানুষের কাছে 2.60 লক্ষ ভোট মানুষ শান্তি চাইছে। 2.60 লক্ষ মানুষের ভোট পেয়েছে এবং তাদের প্রতিনিধিত্ব করে তোমার মতো ভোট চুরি করেনি। ডায়মন্ড হারবার 7 লক্ষ ভোটেও আপনারা জিতেছিলেন। তোমাদের মতো তৃণমূল দলের সবাই জানে। তারপর আপনাদের কথার মতো ভালো ছেলেরা রাস্তায় থাকবে আর যারা তৃণমূল থেকে আসে তারা নেতা মন্ত্রী হয়ে ঘুরে বেড়াবে। এটা হয়নি। আমাদের দল মানুষের ভোট পেয়ে এসেছে। আজও করবেন না প্রদীপ্ত দা। আপনি আপনার দলের যে খুব স্বাভাবিক ভদ্রভাবে বলো, ভদ্রভাবে যুক্তি দিয়ে কথা বলো, যুক্তির উত্তরে যুক্তি আসবে, যুক্তির উত্তরে যুক্তি না দিলে ব্যঙ্গ কথা বললে ব্যঙ্গ আসবে। হ্যাঁ শুভজিৎ, হ্যাঁ রিপোর্টের মধ্যে দিয়ে ডিসক্রিপেন্সি উঠে আসে, কারণ ক্যাগ এই ডিসক্রিপেন্সিগুলো তুলে ধরে। তবে এটাও ঠিক যে ক্যাগ রিপোর্টের মধ্যে দিয়ে যে বিভিন্ন ধরনের খালি মানে একটা ঘটনা নয়, একাধিক যে বিষয় নিয়ে যে রিপোর্ট বেরোচ্ছে সবগুলোই আমাকে ধরতে হবে ধরার ক্ষেত্রে। আর দুই হচ্ছে, আমি কেন বুঝতে পারছি না, আমরা তো বারবার একটা কথা বলছি যে ট্রান্সপারেন্সির কথা। ট্রান্সপারেন্সি মানে সে সময় দাঁড়িয়ে যারা ক্যাবিনেট মিনিস্টার ছিল
পুরো তো এন্টায়ার তারা কেন কালেকটিভ রেসপন্সিবিলিটি কেন নেবেন না? বেশ, আজকে আর হাতে একদম সময় নেই, একদম আমার হাতে সময় নেই। এটা সময় বলবে কয়েকশো কোটি টাকার দুর্নীতি কিভাবে সামনে আসে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, পলাশকে, প্রদীপ্তদাকে, শুভজিৎকে এবং আসফাক সাহেবকে। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করবো। আল্লাহ বল, সবাই ভালো থাকবেন। তবে এর পরবর্তী আপডেট যা যা হবে ক্যাগ রিপোর্টে আমফান দুর্নীতি নিয়ে আমরা তুলে আনবো। তবে আমরা যে দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম, নির্দ্বিধায় আজকে প্রমাণিত হচ্ছে সিএনএর সেই অবস্থান একেবারে ঠিক ছিল। চ্যানেল বন্ধ করে দেওয়া, নানান রকম অত্যাচারের সামনাসামনি হয়েও আমরা সত্যি কথা বলেছিলাম। এই পলিটিক্যাল বাইনারিতে যাব না, গণমাধ্যম হিসাবে আমাদের যা দায়িত্ব আমরা